যেভাবে লিখেছেন সেভাবে বলছি যে, হ্যালো রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমার নাম রবিন, আমি জার্মানির এক শহরে থাকি এবং আচ্ছা আমি বলে দেই, এবং তিনি জার্মানিতে আছেন এবং তিনি সেই জার্মানি থেকে আমাদেরকে এই ইমেলটা শেয়ার করেছেন এবং আমরা আশা করছি যে এই ইমেলটা ভালো লাগবে। একটু বড় ইমেল এবং আপনারা বড় ঘটনা সবসময় পছন্দও করেন। আমি পড়ছি যেভাবে লিখেছেন। তিনি জার্মানি থাকেন এবং তিনি বোধহয় একটা ইউনিভার্সিটি থেকে তিনি অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং এবং এই সাবজেক্টে তিনি মাস্টার্স কমপ্লিট করছেন। তো যাই হোক, তিনি যেভাবে বলছেন সেভাবে বলি যে আমি মাস্টার্স কমপ্লিট করছি এবং সম্প্রতি মার্সিডিজ বেঞ্চ হেভি ভেহিকল প্রোডাকশন ইন্ডাস্ট্রিতে আমি জুনিয়র মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করেছি। আমি 2014 থেকে নিয়মিত এই প্রোগ্রামের শ্রোতা। অনেকদিন থেকেই ইচ্ছা ছিল ভূত এফএম এ নিজের ঘটনা শেয়ার করব, কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। অবশেষে শেয়ার করতে পেরে আমি আনন্দিত। এবং রাসেল ভাই, আমার খুব ভালো এবং দ্রুত বাংলা টাইপ করতে পারি না, কিন্তু প্রোগ্রাম শোনার সময় প্রায় দেখি যে আপনার বাংলা লিখলে ইংলিশে ইংলিশ অক্ষর দিয়ে বাংলা লিখলে আপনার ঝামেলা হয়, তাই আমি ঘটনাটি বাংলাতে লিখে পাঠাচ্ছি। এজন্য শব্দগত ভুল ত্রুটি হতে পারে, যদি ভুল হয় তাহলে এর জন্য ক্ষমা করবেন। আজ আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার জীবনে ঘটা সব থেকে ভয়ের ঘটনাগুলোর একটি। জানি না সবার কাছে কতটুকু বিশ্বাসযোগ্য মনে হবে। আমার সাথে ঘটনাটি বাংলাদেশেই ঘটেছিল। আমি 2003-এ এসএসসি শেষ করে আব্বু আম্মুর সাথে জার্মানি চলে আসি। বাবা বিজনেস করেন, তাই নানান কাজে তিনি ব্যস্ত থাকলেও আমি আর আম্মু সুযোগ পেলেই দেশে বেড়াতে আসি। আমার নানা বাড়ি চট্টগ্রামে, তাই দেশে আসলেই চট্টগ্রামে বেশি থাকা হয়। আমি 2012-তে জুনের 18 তারিখ শেষ দেশে আসি। এখানে আসলেই আমি আমার পুরো সময় আমার দুই কাজিন নাহিদ এবং লিমনের সাথে কাটাই। একদিন অনেক রাতে আমি আর আমার দুই কাজিন নানা বাড়ির ছাদে বসে আড্ডা দিচ্ছিলাম। মোটর সাইক্লিং আমার খুব বড় একটা নেশা। আমার দুই কাজিনের কাছেও মোটরসাইকেলিং নেশার বিষয়, তাই প্রসঙ্গক্রমে আমরা এই ব্যাপারে আড্ডা দিচ্ছিলাম যে কে কত স্কিল বাইকার। এটা নিয়ে তর্ক হচ্ছিল এবং কে কত বেশি দূরত্বের রাস্তায় বাইক নিয়ে গেছি সেই সমস্ত বিষয় নিয়ে, এবং সে সমস্ত রাস্তা কত কঠিন ছিল সে সমস্ত নিয়ে আমরা আমাদের নিজেদেরকে জাহির করছিলাম আর হাসাহাসি করে একে অপরকে পচাচ্ছিলাম। তর্কতর্কির এক পর্যায়ে নাহিদ এবং লিমন আমাকে চ্যালেঞ্জ করে ওদের সাথে কোনো একটা জায়গায় যেন বাইক নিয়ে যায়, যেন ওরা আমার পরীক্ষা নিতে পারে। আমি বুঝতে পারলাম আসলে আমার কাজিনরা আমাকে টিজ করার জন্য চেষ্টা করছে এবং ওরা জানতো যে আমি ওদের এই প্রস্তাবে রাজি হলেও যেতে পারবো না। আম্মু আমাকে অনুমতি দেবে না। বাংলাদেশে আসার আগেই আম্মুর প্রথম যে কড়া মানা সেটা হচ্ছে তুমি বাংলাদেশে বাইক ড্রাইভ করতে পারবে না। আমার মোটর সাইক্লিং এর নেশাকে আম্মু ভয় পান। তার উপর সত্যি বলতে আমি আসলেই একটু বেপরোয়া। তাই আম্মু আমার এই ব্যাপারটা পছন্দ করেন না। যাই হোক, আমি প্ল্যান করলাম প্রয়োজনে মিথ্যা বলে হলেও যাব, কারণ ব্যাপারটা আমার মান সম্মানের সাথে জড়িয়ে নিয়েছিলাম। আমি জানতাম আমি ওদেরকে না করলে ওরা আমাকে নিয়ে হাসাহাসি করবে, তাই প্ল্যান করে সেইটা করতে গেলাম এবং নাহিদ প্ল্যান করলো। বাসায় বললাম আমার কাজিন নাহিদের ঘনিষ্ঠ বন্ধুর বড় বোনের বিয়ে, তাই আমাদেরকে যেতেই হবে। বাসা থেকে কিছু বুঝতে পারল না, তাই মানা করলো না। সকল প্রস্তুতি নিয়ে নির্দিষ্ট দিনে আমি আমার দুই কাজিন আর সাথে নাহিদের দুই ঘনিষ্ঠ বন্ধু তৌসিফ চারজন একসাথে কক্সবাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ব্যাপারটাকে আরো মজার করতে আমরা রাত 10:30-এ বের হলাম, যেটা সত্যি খুবই ভুল সিদ্ধান্ত ছিল। সেদিন আকাশ মেঘলা ছিল, খুব সুন্দর ঠান্ডা বাতাস বইছিল। বুঝতে পারছিলাম বৃষ্টি নামবে যখন তখন। আমরা সবাই খুব খুশ মেজাজে ছিলাম, কিন্তু আমরা কেউ তখনো পর্যন্ত জানতাম না যে আমাদের জন্য এই রাত্রিটা কতটা ভয়ের আর স্মরণীয় হতে চলেছে। আমরা যখন পটিয়া নামের জায়গায় গিয়ে পৌঁছি তখন মুষলধারে বৃষ্টি নামছে। আমরা
একটা হোটেল পেয়ে থামি এবং প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর বৃষ্টি থামার কোনো লক্ষণ না দেখে সিদ্ধান্ত নেই যে বৃষ্টির মধ্যেই আমরা ড্রাইভ শুরু করব এবং যেটা ভাবা সেটাই যে শুরু করব, তা না হলে অনেক দেরি হয়ে যাবে। যেহেতু আমাদের ড্রাইভিং এর জন্য এখন থেকে টোটাল সেফটি গিয়ার্স পরেছিলাম, তাই খুব একটা চিন্তিত হচ্ছিলাম না। ভিজতে ভিজতে ড্রাইভ করব সেটা আরো মজার মনে হচ্ছিল। তাই বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম। আসল ঘটনা শুরু হলো যখন আমরা লোহাগড়া নামের একটা জায়গায় পৌঁছাই। তখন রাত 2টার মতো বেজে গেছে। বৃষ্টির দাপট কমে গেলেও থেমে যায়নি। আমরা তাড়াতাড়ি কক্সবাজার পৌঁছানোর জন্য এবং বৃষ্টির কারণে রাস্তা অনেকটা যানজট মুক্ত থাকায় বেশ দ্রুত ড্রাইভ করছিলাম। হঠাৎ লিমন তার বাইক হার্ড ব্রেক করে দাঁড়িয়ে গেল। আমরাও থামলাম। ওকে দেখে মনে হচ্ছিল ও কোনো কারণে খুবই বিভ্রান্ত হয়েছে এবং ভয় পেয়েছে। আমি ওকে থেমে যাওয়ার কারণ জিজ্ঞাসা করলাম, কিন্তু ও কিছু বলল না। শুধু বলল, প্লিজ সাবধানে ড্রাইভ কর, মেবি ইউ আর নট অ্যালোন। আমি ওর কথার কিছুই বুঝতে না পেরে ভাবলাম, ধুর, ও মনে হয় মজা করার জন্য এসব করছে। আমরা আবার যাত্রা শুরু করলাম। প্রায় 6-7 কিলোমিটার আসার পর এবার ঘটল আমার সাথে। আমি প্রায় 100 থেকে 105 কিলোমিটার স্পিডে ছিলাম এবং আমার এখনো স্পষ্ট মনে আছে রাস্তা একদম ক্লিয়ার ছিল, এমনকি গাড়িও ছিল না। হঠাৎ আমার সামনে কোত্থেকে যেন একটা বুড়ি মহিলা এসে পড়ল। আমি ধরেই নিলাম যে আর রক্ষে নেই, আমি তাকে চাপা দিতে চলেছি। আমি সব শক্তি দিয়ে বাইকের দুটো ব্রেক কষে ধরলাম। যেহেতু রাস্তা বৃষ্টির জন্য ভেজা ছিল, তাই বাইক সোজা না থেমে প্রায় 30 ফিটের মতো চাকা পিছলে গেল। ভাগ্য সত্যি খুব ভালো ছিল যে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেনি, তা না হলে খুব খারাপ দুর্ঘটনা হয়ে যেত। আমি একেবারে হতভম্ব হয়ে গেলাম। বুড়ি মহিলার কি অবস্থা সেটা দেখার জন্য খুব ভয়ার্ত হয়ে পেছনে তাকালাম। যা দেখলাম তা দেখে আমি বিশ্বাস করতে পারছিলাম না। দেখলাম কিছুই নেই। আমি আমার বাইক থেকে নেমে দৌড়ে গেলাম আর সেই বুড়ো মহিলা খুঁজতে লাগলাম। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমি রাস্তার আশেপাশেও খুঁজতে লাগলাম, কিন্তু কিচ্ছু নেই। এদিকে আমার কাজিনরা আমাকে ফেলে অনেকটা এগিয়ে গেছে। যখন ওরা বুঝতে পারলো যে আমি ওদের সাথে নেই, তখন ওরা আমার কাছে ফিরে আসলো এবং জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি জবাব না দিয়ে লিমনকে জিজ্ঞাসা করলাম, তুই রাস্তায় ওইভাবে দাঁড়িয়ে গিয়েছিলি কেন? লিমন আমার প্রশ্ন শুনে অবাক হয়ে বলল, তুই ওকে কিছু দেখেছিস? আমি জবাবে বললাম, তুই ঠিক বলেছিস, উই আর নট অ্যালোন। নাহিদ আর তৌসিফ তখনও কিছু জানে না, বুঝতেও পারেনি। আমি লিমনের চুপ থাকার ব্যাপারে বুঝতে পারলাম, কারণ নাহিদ প্যারানরমাল ব্যাপারে খুব ভয় পেত এবং লিমন সেটা জানতো বলেই সে চুপ ছিল। আমাকেও ইশারায় লিমন বারণ করলো কিছু না বলতে। ব্যাপারটা চাপা দিতে চেষ্টা করলাম, কিন্তু নাহিদ আর তৌসিফ চরম বাদ সাধলো। ওরা কি হয়েছে না জেনে যাবে না। লিমন তখন আমাকে বললো, ড্রাইভিং এর সময় হঠাৎ তার সামনে 3টি থেকে 4-5টি বছরের বাচ্চা সামনে এসে পড়ে এবং রীতিমতো ওই সময় ওইভাবে সামনে আসা সম্ভব না। লিমন ব্রেক করে থামার পর আমার মতোই সেখানে কিছু ছিল না। এরপর আমি আমার অভিজ্ঞতার কথা বললাম। তৌসিফ লিমনকে বলল, কই, আমি তো কিছু দেখলাম না, আমি তোর সাথেই ছিলাম। লিমন সোজাসুজি বলল, এটা কোনো সাধারণ ব্যাপার হলে দেখতে পেতি, কিন্তু এটা কোনো সাধারণ ব্যাপার না। প্যারানরমালি কিছু একটা ঘটছে আমাদের সাথে। সেই জন্যই আমি বলছিলাম উই আর নট অ্যালোন। যা ভেবেছিলাম সেটাই হলো। নাহিদ বেশ ভয় পেল এসব শুনে। সে আর নিজে ড্রাইভ করবে না বলে দিল এবং তাই তৌসিফ ড্রাইভ শুরু করলো আর নাহিদ তৌসিফের সাথে বাইকে বসলো। আমরা ঠিক করলাম যে আর স্পিডে বাইক ড্রাইভ করবো না, আস্তে ধীরে যাব, যেন কোনো বিপদ না হয়। আমরা সবাই যাত্রা শুরু করলাম। তখন রাত 3টার মতো বাজে। আমরা মোটামুটি 10 কিলো যাবার পর এবার একসাথে সবাই থেমে গেলাম।
আমরা যখন ড্রাইভ করছি দেখতে পেলাম রাস্তার এক মাথা থেকে অপর মাথা পর্যন্ত এক পাল গরু পুরো রাস্তা জুড়ে হাঁটছে। রাখাল তার গরু তাড়িয়ে নিয়ে যাওয়ার সময় যেমন হয় ঠিক তেমন। আমরা আমাদের স্পিড কমিয়ে বাইকের হর্ন দিলাম, কিন্তু সেখানে কোনো রাখালকে দেখতে পেলাম না। আমাদের 3টি বাইকের হেডলাইটের আলোতে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছিল। আমরা খুব অবাক হলাম, এত রাতে এভাবে গরুর দল বেঁধে কোথায় যাচ্ছে। তারপর যা ঘটল তা বিশ্বাস করা ভীষণ শক্ত। একসাথে এতগুলো গরু চোখের পলকে এক একে গায়েব হয়ে গেল, যেন ধোঁয়ার সাথে মিলিয়ে গেল। এইবার তৌসিফও ভয়ে আঁতকে উঠল এটা দেখে। সে বুঝল যে আসলে যা ঘটছে সেটা ভৌতিক। নাহিদ এত ভয় পেয়েছে যে সে রীতিমতো জেদ করা শুরু করলো চট্টগ্রামে ফেরত যাবার জন্য। কিন্তু আমি আর লিমন মিলে নাহিদকে শান্ত করলাম। এর মধ্যে আবার বৃষ্টির দাপট বেড়ে গেল। আমরা একেবারে ভিজে কাক অবস্থা, সবাই বেশ ক্লান্ত আর ক্ষুধার্ত। কিন্তু আমরা তখন কোথায় সে ব্যাপারে আমাদের কোনো আইডিয়া নেই। আশেপাশে কোনো হোটেল নজরে পড়ছে না যে রেস্ট করবো, তাই বাধ্য হয়ে আবার যাত্রা শুরু করলাম। এত সময় আমাদের সাথে যা হয়েছে তা আসলে শুধুমাত্র ট্রেইলার ছিল। বুঝতে পারলাম যখন আমরা কিছু সময় পরেই আমরা সবাই খুব কাছাকাছি হয়ে 65 থেকে 70 কিলোমিটার স্পিডে বাইক ড্রাইভ করছিলাম। বাইকের ইঞ্জিনের ভারী শব্দ হওয়া সত্ত্বেও আমরা একদম স্পষ্ট শুনতে পেলাম যে আমাদের পেছনে কিছু একটা আসছে। বাইকের লুকিং গ্লাসে তাকিয়ে দেখতে পেলাম যে সেটা একটা আলো আমাদের দিকে এগিয়ে আসছে। স্বাভাবিকভাবেই ভাবলাম কোনো গাড়ি হবে, কিন্তু কিছু সময় পরেই আলো দেখে বুঝতে পারলাম যে এটা কোনো বৈদ্যুতিক আলো নয়, হারিকেন বা কুপির মতো আলো। আমি বেশ আগ্রহ নিয়ে বারবার লুকিং গ্লাসের দিকে তাকাচ্ছিলাম, এটা জানার জন্য যে আসলে জিনিসটা কি। কিন্তু ওটা দ্রুতই আমাদের দিকে আসছিল। অনেকটা কাছে আসার পর বুঝলাম যে ঝুনঝুন ঝুনঝুন একটা শব্দ শুনতে পাচ্ছি। খুব কাছে এসে যাওয়ার পর বুঝতে পারলাম যে এটা আসলে একটা ঘোড়ার গাড়ি। আমি অবাক হলাম এটা ভেবে যে বাইকে 60 থেকে 75 কিলোমিটার স্পিডে ড্রাইভ করছি, একটা ঘোড়ার গাড়ির পক্ষে কাছে এসে যাওয়া খুব একটা স্বাভাবিক নয়। তার উপরে এত রাতে এই হাইওয়েতে ঘোড়ার গাড়ি থাকাটা খুব অদ্ভুত মনে হচ্ছিল। কিন্তু যখন এসব ভাবতে ব্যস্ত তখনই দেখলাম যে ভয়াবহ ব্যাপারটা। আমি বাইকের লুকিং গ্লাসের দিকে তাকাতেই দেখলাম ঘোড়ার গাড়ির চালকের আসনের পাশে একজন উজ্জ্বল কুপিবাতি জ্বলছিল, আর সেই আলোতে চোখে পড়লো চালকের দিকে। দেখলাম চালক ঘোড়াগুলোর লাগাম ধরে বসে আছে, কিন্তু কোনো মাথা নেই তার। আমি এই প্যারানর্মাল জিনিস দেখে খানিকটা অভ্যস্ত ছিলাম বলে নিজেকে সামলে নিয়ে লুকিং গ্লাসের দিকে তাকালাম। নিজেকে বুঝতে দেওয়ার চেষ্টা করলাম যে আমি যা দেখেছি ভুল দেখেছি, কিন্তু না, আমি ঠিক দেখেছি। ইচ্ছা করছে চিৎকার করে সবাইকে বলি আমি কি দেখেছি, কিন্তু তৌসিফ আর নাহিদ ভয় পেয়ে গেল, এবং তারা ভয় পেয়ে গেলে খুব ঝামেলা হবে বলে মুখ বুঝে থাকলাম। কিন্তু বেশি সময় চুপ থাকতে পারলাম না। সেই ঘোড়ার গাড়ির চালক বাজ পড়া শব্দে বলে উঠল, থাম। এইবার সবাই ব্যাপারটা খেয়াল করলো। এই দৃশ্য দেখার পরে ভয়ে সবার অবস্থা অনুমান করা অসম্ভব। আমি নিজেও তখন এত ভয় পেয়েছি যে কোনো কিছু চিন্তা না করে বাইক ফুল স্পিডে টান দিয়েছি, এবং উদ্দেশ্য শুধু একটাই, তখন যে কোনো উপায় বাঁচতে হবে। এবং সেজন্য তিনি জাস্ট ফুল বাইকটি টুইস্ট করে টান দিয়েছেন, এবং তিনি বলছেন যে আমার সাথে যাতে অন্যরাও ফুল স্পিডে টান দিয়েছে বাইক। ভয়ে এমন অবস্থা, তখন যে কারো কথা মনে নেই। সেই বিভৎস জিনিসটা আমাদেরকে তাড়া করতে শুরু করলো। বাইক এত দূরে ড্রাইভ করছিলাম যে বাইকের ইঞ্জিন ভীষণ শব্দ করছিল। অমন তীব্র ইঞ্জিনের শব্দের মধ্যেও আমি সেই ভয়ানক জিনিসটার গর্জন আর রাস্তা ঘোড়ার খুঁড়ের অনবরত আঘাতের শব্দ শুনতে পাচ্ছিলাম। ওটা এমন ভাবে গর্জন করছিল যেন ভয়ানক এক রাগ আর ক্ষোভ আমাদের প্রতি আজই মেরে ফেলবে আমাদেরকে। এভাবে কত সময় চলেছে সেই ব্যাপারটা আমাদের কারোরই জ্ঞান নেই। সেই ভয়ে সবাই আমরা হিপনোটাইজড হয়ে গিয়েছি।
সবারই একটা একতি বাঁচতে হবে, প্রাণের তাই কি জিনিস সেদিন হাড়ে হাড়ে বুঝতে পারছিলাম। হঠাৎ প্রচন্ড একটা শব্দ এবং ভয়ানক সেই জিনিসটা এবং শব্দের দাপটে আমাদের ঘোর কাটলো। পিছনে ফিরে দেখি লিমন রাস্তার উপরে মরার মতন পড়ে আছে এবং এবং রাস্তার উপরে মরার মতো পড়ে আছে, আর ভালোই ক্ষতি হয়েছে। আমরা বাইক ঘুরিয়ে লিমনের কাছে গেলাম, কাছে দেখলাম যে ওর বাইক রাস্তার একপাশে পড়ে আছে। বাইকের এমন অবস্থা দেখে মনে ধরে নিয়েছিলাম যে লিমন হয়তো বেঁচে নেই। আমি তাড়াতাড়ি ওকে রাস্তার পাশে সরিয়ে এনে শুইয়ে দিলাম। ওর হেলমেট খুলে দিতেই পালস আর হার্টবিট পরীক্ষা করে নিশ্চিত হলাম যে লিমন এখনো বেঁচে আছে, কিন্তু ওর জ্ঞান ছিল না। ওর মাথার বাম পাশে খুব খারাপ ভাবে ফেটে রক্ত ঝরছিল। এর মধ্যেই তৌসিফ আর নাহিদ এসে পৌঁছালো। ওই অন্ধকার রাত্রিতে প্রথম বুঝতে পেরেছিলাম অসহায়ত্ব কাকে বলে। অন্ধকার রাত্রিতে বিশাল হাইওয়ে, আমাদেরকে সাহায্য করার মতো ওখানে কেউ ছিল না। এমনকি সেদিন আবহাওয়া খারাপ থাকায় সেদিন কোনো ওইখানে আবহাওয়া খারাপ থাকায় অনেক বড় ঘটনা, বারবার লাইন হারিয়ে যাচ্ছে, জ্ঞান ছিল না। ওর মাথার বাম পাশে খুব খারাপ ভাবে ফেটে এবং নাইট কোচ ছাড়া অন্য কোনো গাড়িও ছিল না যে সাহায্য চাওয়ার চেষ্টা করব। বাসায় ফোন দিয়ে জানালেও লাভ নেই, কারণ বাসা থেকে কোনো সাহায্য এখানে এসে পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। আমরা যে তখন কোথায় সেটা পর্যন্ত বুঝতে পারছিলাম না। অনেক কষ্টে মাথা ঠান্ডা করে নাহিদকে বললাম, এখানে বসে থেকে কোনো লাভ নেই, আমাদেরকে কোনো না কোনো একটা সাহায্যের খোঁজ করতেই হবে। লিমনকে আমাদের বাইকে অজ্ঞান অবস্থায় আমরা তুলে নিলাম এবং ওকে নিয়ে আমরা যেটা করলাম সেটা হচ্ছে ধরে নিলাম যে পিছনে নাহিদ বসলো। ওকে লিমনকে আমরা বাইকে অজ্ঞান অবস্থায় তুলে নিলাম এবং ওকে ধরে রাখার জন্য পিছনে নাহিদ বসলো। বাইক যথাসম্ভব দ্রুত টান দিতে শুরু করলাম এবং 12 থেকে 14 কিলোমিটার যাবার পর দূরে একটা আবছা আলো দেখতে পেলাম। বুঝলাম সেটা কোনো একটা বাড়ি হবে। কাছে গিয়ে বুঝতে পারলাম এটা একটা মসজিদ। যদিও সেই মুহূর্তে আমাদের দরকার ছিল কোনো একটা হাসপাতাল বা ক্লিনিক, কিন্তু কেন জানি না কি মনে করে ওইখানে থেমে গেলাম এবং সাহায্য পাবো এই আশায় ছিলাম আমরা। আমাকে কিছু একটা সেই মুহূর্তে সেই আশ্বাস দিচ্ছিল। থেমে আমি তৌসিফকে বললাম, মসজিদে কেউ আছে কিনা দেখতে। তৌসিফ খানিকক্ষণ পরে এসে একজনকে সাথে নিয়ে আসলো এবং দেখে বুঝলাম উনি মসজিদের কেউ হবেন। সেখানে কোনো বৈদ্যুতিক বাতি ছিল না, ওনার হাতে একটা হারিকেনের বাতি ছিল। সেই বাতির আলোতে ওনার চেহারা দেখলাম, পরনে সাদা আলখাল্লা, মুখ ভর্তি সুশোভিত দাড়ি আর মাথায় টুপি ছিল। উনি দেখতেও বেশ সুদর্শন ছিলেন। আমাদেরকে দেখেই বললেন লিমনকে নিয়ে ভেতরে আসতে। মসজিদের উঠান থেকে একটা বসার জায়গা দেখিয়ে বললেন, ওখানে ওকে শুইয়ে দাও। আমরা শুইয়ে দিতেই সেই ব্যক্তিকে বললাম, হুজুর এখানে কোথাও কোনো হাসপাতাল বা ক্লিনিক আছে? আসলে লিমনের তো এখনো জ্ঞান নেই বলে আমি খুব ভীত ছিলাম। সেই ব্যক্তি খুব সুন্দর করে হেসে বললেন, কোথাও যেতে হবে না, আপনারা এখানে নিরাপদ, আমি দেখছি কি করা যায়। ওনার কথায় আমরা খুব ভরসা পেলাম। সেই মুহূর্তে খুব হালকা লাগছিল। আমার বসে থাকতাম, আমি বসে অবাক হয়ে দেখছিলাম উনি একজন ডাক্তারের মতোই ট্রিটমেন্ট করছিলেন, এমনকি বলেও দিচ্ছিলেন লিমন দেহের কোন জায়গায় গুরুতর আঘাত পেয়েছে। উনি বললেন, আপনারা বসুন, আমি ওষুধ নিয়ে আসছি। বলে উনি যে কক্ষে থাকেন সেখানে চলে গেলেন এবং একটু পরে উনি জিনিস নিয়ে আসলেন, কিন্তু কি নিয়ে আসলেন সেটা বুঝতে পারলাম না। আমাদের সামনে উনি সেই জিনিসগুলো একটা পাত্রে রেখে তিনি থেতো করলেন এবং লিমনের মাথায় যেখানে ফেটে রক্ত পড়ছিল সেখানে দেহের যে সব জায়গায় কেটে ছেড়ে গেছে সে সমস্ত জায়গায় লাগিয়ে কাপড় দিয়ে বেঁধে দিলেন। এরপর তিনি একটা গ্লাসে পানি নিয়ে তাতে কিছু সময় ধরে কোনো দোয়া পড়ে ফু দিলেন এবং তারপরে লিমনের মুখে ছিটিয়ে দিলেন। প্রায় সাথে সাথে লিমনের জ্ঞান ফিরল। লিমন তখনও খুব ভয়ার্ত হয়েছিল। লিমন চেঁচিয়ে বলল, আমি কোথায়? আমরা তাড়াতাড়ি এগিয়ে এসে লিমনকে সাহস দিলাম, বললাম আমরা এখন নিরাপদ। লিমন শান্ত হলো। হুজুর লিমনকে পানিটা খেতে বললেন। লিমন বাকি পানিটা পান করলো, তারপর উঠে বসলো, কিন্তু লিমন সারা শরীরে অসহ্য ব্যথা অনুভব করতে শুরু করলো। হুজুর বলল, অনেক জোর বাঁচা বেঁচে গেছেন আপনি, আল্লাহর দয়া তা না থাকলে আজ মরেই যেতেন। উনি লিমনকে
সামনে নিয়ে বসিয়ে আরো অনেক দোয়া পড়তে শুরু করলেন এবং মাথা ঝেড়ে দিলেন এবং লিমনকে শুয়ে পড়তে বললেন। উনি আমাদেরকে জিজ্ঞেস করলেন যে কিভাবে সব হলো। আমি ওনাকে সব ঘটনা খুলে বললাম। উনি সব শুনে গম্ভীর হয়ে বললেন, আপনাদের ভাগ্য খুব ভালো যে আজকে আপনারা প্রাণে বেঁচে গেছেন, খুব খারাপ জিনিসের পাল্লায় পড়ে গিয়েছিলেন আপনারা। অমাবস্যা আর এমন মেঘলা বৃষ্টির রাত হলেই ওটাকে দেখতে পাওয়া যায়। আরো জানলাম যে শুধু আমরাই নই, অনেকেই ওটাকে দেখেছে এবং ভয় পেয়েছে। এমনকি অনেকে ভয় পেয়ে পাগল হয়ে গেছে এবং অনেকে মারাও গেছে। চট্টগ্রামের স্থানীয় ভাষায় ওটাকে বলা হয় কল্লাহাডা কোতোয়াল, বলা হয় যার অর্থ মাথা কাটা কোতোয়াল। স্থানীয় মিথ আছে প্রায় 100 বছর আগে এই এলাকায় একজন কোতোয়াল বা ঘোড়ার গাড়িওয়ালা ছিলেন। কোনো এক রাতে তিনি তার দৈনন্দিন কাজ শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় ডাকাতদের হাতে পড়েন এবং ডাকাতরা তাকে মেরে ফেলে। জানা যায় তার দেহটা খুঁজে পাওয়া গেলেও মাথাটা খুঁজে পাওয়া যায়নি। এরপর থেকেই এই এলাকায় অনেকেই এই জিনিসটা দেখেছেন। ওনাকে জিজ্ঞেস করলাম যে উনি কখনো সেই জিনিসটা দেখেছেন কিনা। উনি বললেন উনি দেখেছেন কিনা। উনি হেসে জবাব দিলেন যে না, উনি কখনো দেখেননি। এবং তারপর আমাদের সাথে বাকি ঘটনাগুলো ওনাকে বললাম। উনি শুনে বললেন, এই পৃথিবীটা শুধু মানুষদের জোর আবাসস্থল নয়, নানান দৃশ্যমান এবং অদৃশ্যমানেদেরও আমাদের আশেপাশেই তাদের নিয়ে চলতে হয়। আমাদের আশেপাশে যারা আছে তাদের কিছু ভালো কিছু মন্দ, তারাও সকলে আল্লাহর সৃষ্টি। আমাদের মতো তারাও এই দুনিয়ার বুকে বিচরণ করে, কিন্তু তাদের বিচরণের কিছু বেঁধে দেওয়া সময় রয়েছে। রাতের মোট 3টি ভাগ রয়েছে, প্রথম ভাগ, মধ্যভাগ এবং শেষ ভাগ। অদৃশ্যমানেরা শুরুর ভাগেই সক্রিয় হলেও তাদের সকল কার্যক্রম মধ্যভাগে খুব বেশি বেড়ে যায়। তাই রাতের সেই সময়ে কোনো খোলা প্রান্তরে বা চলাচলের রাস্তায় সতর্ক হওয়া ঠিক না। বিশেষ করে অমাবস্যার রাতে আর মেঘলা বৃষ্টির রাতে আপনারা অসতর্ক হয়েছেন বলেই বিপদে পড়েছেন। আর দূর যাত্রার ব্যাপারে সবসময় পথের হিসেব আল্লাহর রহমতে কামনা করে চলতে হয়, তাহলে অনেক বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। লক্ষ্য করলাম যে একটা নির্জন গ্রাম্য জায়গায় বসবাস করছেন একজন মানুষ, যিনি খুব মার্জিত এবং শুদ্ধ বাংলায় কথা বলছেন। এবং আমি একটু অবাক হলাম এই ব্যাপারে, কারণ যতই হোক না কেন চট্টগ্রামের মানুষদের কথায় একটু হলেও চট্টগ্রামের ভাষার টান পাওয়া যায়। তাই আমার ধারণা হলো উনি সম্ভবত চট্টগ্রামের বাইরে থেকে এসেছেন। তাই আমি কৌতূহল বশত জানতে চাইলাম উনি এখানে কতদিন ধরে আছেন। উনি বললেন, আমার নাম আব্দুল কলিম, আমি এই মসজিদের ইমাম। আমি দীর্ঘদিন থেকে এই এলাকায় আছি। আমি খুব অবাক হয়ে সব শুনলাম, কিন্তু তখন বেশি ভাবলাম না, কারণ দেখলাম লিমন আবার উঠে বসেছে এবং বলছে ওর এখন অনেক ভালো বোধ হচ্ছে। শুনে অনেকটাই নিশ্চিন্ত হলাম। ওকে তখন জিজ্ঞাসা করলাম কি হয়েছিল। লিমন বলল, আমরা যখন খুব ভয় ছুটছিলাম তখন ও দেখতে পায় বিভৎস জিনিসটা ওর খুব কাছে চলে এসেছে এবং হাত বাড়িয়ে দিয়েছে ওকে ধরার জন্য। লিমন দেখতে পায় ওই জিনিসটার কাটা ধর থেকে ছিটকে ছিটকে রক্ত বের হচ্ছে। এই দৃশ্য দেখে লিমন আর সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে। তারপর আর কিছু মনে নেই ওর। ইমাম সাহেব তখন আমাদেরকে বললেন অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছেন। আর কিছু সময় পর ফজরের আজান পড়বে, নামাজ আদায় করে সবাই 2 রাকাত শুকরানা নামাজ আদায় করার পরে পড়ে নেবেন। তারপর তাহলে বিপদের রেশ কেটে যাবে। আমি তখন ঘড়ির দিকে তাকালাম, কখন যেন 4:10 বেজে গেছে, বুঝতেই পারিনি। আমি আর নাহিদ গেলাম লিমনের অ্যাক্সিডেন্ট হওয়া বাইক নিয়ে আসতে। গিয়ে কোন রকমে বাইক স্টার্ট করে নিয়ে আবার মসজিদে ফেরত আসলাম এবং নামাজ আদায় করলাম। তারপর ভোরেই ইমাম সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে কক্সবাজার রওনা হই। প্রধান উদ্দেশ্য ছিল লিমনকে কোন একটা ক্লিনিকে অ্যাডমিট করা। যাবার সময় উনি আমাদেরকে একটা কাচের বোতল দিয়ে বললেন উনি তাতে পানি পড়ে দিয়েছেন। লিমনকে আগামী 3 দিন যেন এই বোতলের পানি সকালে আর রাতে খাইয়ে দেই। আমাদের কারো যদি শরীরে খারাপ লাগে বা রাতে দুঃস্বপ্ন দেখি তাহলে আমরাও যেন খাই পানি, কারণ অনেক সময় এমন খারাপ জিনিসের কাছাকাছি হলে তার একটা খারাপ প্রভাব শরীরে পড়ে অনেকটাই। এবং বোতলটা খুব অদ্ভুত রকমের সুন্দর ছিল, বোতলটা সাধারণত দেখতে পাওয়া যায় না, অনেকটাই অ্যান্টিক টাইপের। উনি আমাদেরকে বললেন বোতলের পানি শেষ হয়ে যেন আমরা বোতলটা সমুদ্রে ফেলে দিয়ে যাই, সেটা যেন সাথে রাখি।
আমি ওনার কথার অর্থটা বুঝতে না পারলেও কোনো প্রশ্ন করলাম না এবং ওনাকে ধন্যবাদ দিয়ে আমাদের যাত্রা শুরু করি এবং 7টার দিকে আমরা কক্সবাজার পৌঁছাই। সেখানে একটা ক্লিনিকে আমরা লিমনকে অ্যাডমিট করি। ডাক্তার আমাদেরকে বাইরে অপেক্ষা করতে বলেন এবং লিমনকে পরীক্ষা করতে শুরু করেন। একটু পর উনি বের হয়ে এসে আমাদের কাছে জানতে চান কি হয়েছিল। আমি ওনাকে শুধুমাত্র অ্যাক্সিডেন্ট হয়েছে বলে জানাই এবং লিমনের কোথায় কোথায় আঘাত লেগেছিল সেটা জানাই। উনি এমন ভাবে আমাদের দিকে তাকালেন যেন আমরা সবাই পাগলের প্রলাপ বকছি। উনি আমাদেরকে বললেন লিমনের শরীরে কোথাও কোনো বিন্দু মাত্র আঘাতের চিহ্ন নেই, উনি সম্পূর্ণ সুস্থ, আর আপনারা বলছেন উনি অ্যাক্সিডেন্ট করেছেন। আমরা এই কথা শুনে যেন আকাশ থেকে পড়লাম। আমরা তারপরেও জোর দিয়ে বললাম যে লিমন অ্যাক্সিডেন্ট করেছে। ডাক্তার তখন আমাদেরকে ভেতরে গিয়ে দেখতে বললেন। আমরা ভেতরে গিয়ে যা দেখলাম তা ভীষণ আশ্চর্যের। লিমনের শরীরে যে সমস্ত জায়গায় আঘাত ছিল, ইমাম সাহেবের ওষুধ লাগিয়ে কাপড় বেঁধে দিয়েছিলেন, সে সমস্ত জায়গায় কোনো আঘাত তো দূরে থাক, কোনো চিহ্ন নেই। বিশেষ করে ওর মাথায় খুব গুরুতর ক্ষত হয়েছিল। আমরা 1 সপ্তাহ কক্সবাজারে থাকি। এই সময়ে লিমন একদম সুস্থ ছিল এবং ইমাম সাহেবের কথা মতন লিমনকে সকাল আর রাতে আমরা পানি পান করাই। আমরা বুঝতে পারি যে আসলে সবটাই ইমাম সাহেবের ওষুধের গুণে হয়েছে। যেদিন আমরা কক্সবাজার থেকে চট্টগ্রামে আসার প্রস্তুতি নিচ্ছি, তখন আমাদের ইমাম সাহেবকে বলেছিলাম পানি শেষ হলে যেন বোতলটি সমুদ্রে ফেলে দেয়। বাকি অংশটি বলবো, অনেক বড় ঘটনা। একটা ছোট্ট বিরতি নিয়ে আসি এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড, রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। And the night comes alive with Gramophone. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 101.9 FM। আমি রাস্তাল আছি সাথে এবং চলছে ভূত FM। যেটা বলছিলাম যে বোতলটা সমুদ্রে ফেলে দেওয়ার কথা ছিল, তারপরে তিনি লিখছেন কিন্তু বোতলটি খুবই সুন্দর ছিল, তাই এমন একটা জিনিস আমরা ফেলে দিতে একদমই আমাদের মন চাইল না। আমি ভাবলাম একটা বোতলই তো, আমার কাছে রেখে দিলে এমন কি ক্ষতি। তাই আমি বোতলটা একটা নিউজ পেপারে মুড়ে আমার কাপড়ের ব্যাগে রেখে দিই। সব ঠিকঠাক করে আমরা যাত্রা শুরু করি, কিন্তু ঘটনা যে তখনও শেষ হয়নি তা বুঝতে পারিনি। বুঝতে পারলাম যখন আমরা আবার সেই মসজিদের কাছে পৌঁছালাম। ভাবলাম চলে যাচ্ছি যেহেতু ইমাম সাহেবের সাথে দেখা করে যাই, হতেও পারে আর কোনোদিন দেখা হবে না। ওনার সেই অত্যাশ্চর্য চিকিৎসার ব্যাপারেও আমি খুব কৌতূহলী ছিলাম বলে দেখা করার ইচ্ছাটা খুব বেশি ছিল। মসজিদের কাছে পৌঁছে আমরা অবাক হয়ে গেলাম, কারণ যেদিন আমরা প্রথম মসজিদে এসেছিলাম সেদিন গভীর রাত এবং ঘন অন্ধকার থাকায় আমরা মসজিদটি ভালোভাবে খেয়াল করতে পারিনি, কিন্তু আজ মসজিদটা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। মসজিদটা কেমন যেন অদ্ভুত গরম, 8-10টা সাধারণ মসজিদের মতো না। এবং আরো অবাক হলাম যে যখন আমরা ইমাম সাহেবকে খোঁজার জন্য তার কক্ষের দিকে গেলাম, কিন্তু কই কক্ষ? সেখানে কক্ষের মতো একটা আকৃতি আছে বটে, কিন্তু রাতে আমরা যেখানে একটা দরজা দেখতে পেয়েছিলাম সেখানে কোনো দরজা নেই, পুরোটাই নিরেট দেয়াল। আমাদের বিস্ময়ের ঘোর কোনোভাবেই কাটছিল না। তাহলে সেদিন আমরা কার সাথে দেখা করেছিলাম? সেখানে ইমাম সাহেবের কক্ষ ছিল, সেটা কোথায়? আর ইমাম সাহেবই বা কোথায়? একবার ভাবলাম আমরা ভুল জায়গায় এসে খোঁজ করছি না নাকি। হয়তো বাইরে ভালোভাবে আশপাশ দেখলাম না, কোনো ভুল নেই। আমরা এখানে এসেছিলাম। আমরা বোকার মতো আশেপাশে ঘুরতে লাগলাম। হঠাৎ দেখলাম একজন লোক কিছু মালপত্র নিয়ে হেঁটে যাচ্ছে। আমরা তখন তাকে জিজ্ঞেস করলাম মসজিদের ব্যাপারে, ইমাম সাহেব কোথায় সেই ব্যাপারে। লোকটি বোকার মতো আমাদের দিকে চেয়ে রইল। তারপর যা জানালো আমাদেরকে তা শুনে আমরা অবাক হতে হয়। সে বলল এই মসজিদে কোনো ইমাম সাহেব নেই, কোনোদিন কোনো ইমাম সাহেবও ছিলেন না, এমনকি এই মসজিদে কোনো নামাজও পড়া হয় না। সব থেকে আশ্চর্যের কথা হচ্ছে এই মসজিদটা কে কবে কখন বানিয়েছে সেটা কেউ জানে না। শুধুমাত্র জানা যায় যে মসজিদে যে জমিটার ওপর বানানো হচ্ছে সেই জমির মালিককে এক রাতে স্বপ্ন দেখানো হয়। স্বপ্নে তাকে বলা হয় সেই জমির মাটিতে একটা টাকার কলসি পোতা আছে, সেই কলসি ভর্তি টাকা যেন জমির মালিক রাতেই গিয়ে উঠিয়ে নিয়ে আসে এবং সেই জমির মালিকানা যেন আর দাবি না করে। এরপরেই জমির মালিকের ঘুম ভেঙে যায় এবং
সে রাতেই সেখানে সে গিয়ে দেখে যে সত্যি একটা টাকা ভর্তি কলস রয়েছে এবং জমির মালিক সেই টাকার কলসি নিয়ে বাড়ি চলে আসার পর দিন সেই জমিতে গিয়ে দেখতে পায় সেই রাতেই সেখানে সেই মসজিদ নির্মিত হয়ে গেছে। কিন্তু কিভাবে হয়েছে সেটা কেউ দেখেনি। এলাকায় কথিত আছে এই মসজিদটা গায়েবী মসজিদ, এটা কোনো মানুষ বানায়নি, এটা জিনেরা এক রাতের মধ্যে বানিয়েছে তাদের নামাজ পড়ার জন্য। আমাদের কারো মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছিল না। এসব শোনার পরে বুঝতে পারলাম আসলে যা ঘটেছিল তা পুরোটাই আমাদের জন্য গায়েবী সাহায্য ছিল। আল্লাহর রহম না হলে আমরা সেদিন যে বিপদে পড়েছিলাম তার পর আমরা কখনো সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারতাম না। সব ভেবে সত্যি আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় ভরে গেল মন। এবং হঠাৎ আমাদের মনে পড়লো যে ইমাম সাহেবের দেয়া সেই বোতলটির কথা, এবং সেটা মনে পড়ায় উনি বলেছিলেন ওটা পানি শেষ হয়ে যাবার পর বোতলটা সমুদ্রে ফেলে দিই যেন, কিন্তু আমি সেটা করিনি। মনে মনে অপরাধ বোধ জাগলো। কি মনে করে যেন আমি আমার ব্যাগটা খুলে বোতলটা দেখার জন্য বের করতে চাইলাম, কিন্তু আবার অবাক কিছু অপেক্ষা করছিল আমার জন্য। দেখলাম বোতলটি যে নিউজ পেপারে মোড়ানো রয়েছে সেই পেপারটি আছে, কিন্তু তার মধ্যে বোতলটি নেই। আমি ব্যাগে অনেক খুঁজলাম কিন্তু পেলাম না। বোতলটি আমার ব্যাগেই যে ছিল সেটা নিশ্চিতভাবে মনে থাকার পরও ভাবলাম অন্যদের কারো ব্যাগে আছে কিনা, কিন্তু একটু খুঁজে দেখি, কিন্তু কারো ব্যাগেই নেই। এবং আমার স্পষ্ট মনে আছে সেটা হোটেলেও ফেলে আসেনি, আমার ব্যাগেই দেখছিলাম। নিউজ পেপারে মুড়ে আমার ব্যাগে রাখা হয়েছিল। যদি ভুলে হোটেলে ফেলেও আসতাম তাহলে নিউজ পেপার সহই ফেলে আসতাম। কিন্তু মানে এরকম হওয়ার কথা না যে একটা আছে একটা নেই। বুঝতে বাকি রইল না আসলে আমি ইমাম সাহেবের কথা না মানায় সেই নিজ থেকেই সেই জিনিসটা হয়তো নাই বা মানে উধাও হয়ে গেছে। মনে মনে হঠাৎ ইমাম সাহেবের কাছে মাফ চাইলাম, ওনার কথা অমান্য করেছে সেই জন্য। তারপর সেখান থেকে রওনা দিয়ে চট্টগ্রামে পৌঁছি। আমার লাইফে আরো অনেক ঘটনা ঘটেছে, কিন্তু এই ঘটনাটা আমি কোনোদিন ভুলবো না। সঙ্গত কারণেই আমি সেই এলাকা আর মসজিদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য দিলাম না, কারণ এতে অনেকের মনে সেই এলাকার ব্যাপারে ভীতি বা অতি আগ্রহ তৈরি হতে পারে। এবং আমার খুব ইচ্ছা আমি যখন আবার দেশে আসবো সরাসরি স্টুডিওতে সেই ঘটনা শোনাবো, যদি আমাকে সুযোগ দেওয়া হয়। ঘটনাটি যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। আজ এই পর্যন্তই। আমার জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। অ্যান্ড ডেফিনেটলি আপনি দেশে আসলে আমাদেরকে জানাবেন এবং আমরা আপনাকে ডাকবো, এবং অবশ্যই সেটা করতে পারি আমরা। এবং আপনাকে আমি শুধু এটুকুই বলবো যে আপনার এই ঘটনাটি, আমি জানি না যে আপনি কি দেখেছেন বা এরকম, এই ঘটনাটি আমার কাছে খুবই অবিশ্বাস্য রকমের লেগেছে, এবং সেটা লিসনাররাই ভালো জানবেন যে আসলে, এবং আপনি সবচেয়ে ভালো জানেন আসলে। বাট খুবই অবিশ্বাস্য একটা ঘটনা, এবং এই ঘটনা সম্পর্কে আমি লিসনারদের কাছ থেকে, আপনাদের কাছ থেকে আসলে জানতে চাই যে আপনাদের মতামত কি। তো এই ছিল আমাদের আজকের ঘটনা। আপনারা অবশ্যই কমেন্টে মতামত দিতে ভুলবেন না যে ঘটনাটি আপনাদের কেমন লেগেছে। আর এরকম নতুন নতুন হাড় হিম করা ঘটনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে নতুন কোনো এপিসোড আসলে সেটি আপনার কাছে সবার আগে আমরা পৌঁছে দিতে পারি। নতুন এপিসোড আসার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় আমাদের সাথে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।